এমএক এব্রামস ট্যাঙ্কটি ১৯৮০ সালে প্রবর্তিত হয়েছিল। ট্যাঙ্কটির নামকরণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল ক্রেইটন ডব্লিউ এব্রামস জুনিয়রের নামানুসারে, যিনি ভিয়েতনাম যুদ্ধে একজন কমান্ডার ছিলেন। এমএক এব্রামস ট্যাঙ্কের মূল আইডিয়া ছিল এটিকে মাটির কাছাকাছি রাখা, যাতে এটিতে আঘাত করা কঠিন হয়। ট্যাঙ্কের কোণাকৃতির দিকগুলো শত্রুর আক্রমণকে পাশ কাটিয়ে চলে যেতে সাহায্য করত। এর ভেতরটা কিছুটা সংকীর্ণ, তাই আশা করি আপনার ক্লস্ট্রোফোবিয়ার সমস্যা নেই। অপারেশন চলাকালীন ক্রু মেম্বাররা খুব কম ঘুমিয়ে শত শত ঘন্টা এর ভেতরে কাটাতে পারেন। ট্যাঙ্কটির অনেকগুলো সংস্করণ রয়েছে। প্রথমে ছিল এমএক, তারপর আসে এমএক এ1 এবং এরপর এমএক2। এছাড়াও অনেক ধরনের উন্নত প্যাকেজ সহ ট্যাঙ্কের ছোটখাটো বিভিন্ন সংস্করণ রয়েছে। তবে বিষয়গুলো সহজ রাখার জন্য আমরা সেগুলো নিয়ে মাথা ঘামাবো না, শুধু এই 3টি প্রধান সংস্করণ নিয়ে জানব। বাইরে থেকে এগুলো দেখতে বেশ একই রকম, তবে বর্ম, ইলেকট্রনিক্স এবং অস্ত্র ব্যবস্থার মতো বিষয়গুলোতে প্রচুর উন্নতি করা হয়েছে। প্রতিটি নতুন সংস্করণ সাধারণত আগের চেয়ে ভারী এবং ধীরগতির হয়, তবে উন্নত প্রযুক্তি সেই ঘাটতি পুষিয়ে দেয়। ভিডিওর বাকি অংশে আমি বিশেষভাবে এমএক এ2 এব্রামস ট্যাঙ্কটির উপর ফোকাস করব, যদিও আমি যা বলবো তার কিছু অংশ আগের সংস্করণগুলোর ক্ষেত্রেও সত্য হবে। চলুন কিছু স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। এর উচ্চতা 8 ফুট, দৈর্ঘ্য 32 ফুট এবং প্রস্থ 12 ফুট। তুলনার জন্য এখানে একজন মানুষের আকারের সাথে এর তুলনা দেওয়া হলো। এই ট্যাঙ্কের ওজন প্রায় 68 ইউএস টন। এটি প্রায় 35টি গাড়ির ওজনের সমান। এত ওজন থাকা সত্ত্বেও ট্যাঙ্কটি প্রতি ঘন্টায় 42 মাইল পর্যন্ত গতিতে চলতে সক্ষম। এর জ্বালানি ধারণ ক্ষমতা 500 গ্যালনের সামান্য কম। আবার তুলনার জন্য বলা যায়, বেশিরভাগ সাধারণ গাড়ি মাত্র 16 গ্যালনের মতো জ্বালানি ধারণ করতে পারে। তবে ট্যাঙ্কের এই সমস্ত জ্বালানির প্রয়োজন হয় কারণ এটি প্রতি গ্যালনে মাত্র 0.6 মাইল চলতে পারে, যেখানে একটি সাধারণ গাড়ি প্রতি গ্যালনে 25 মাইল চলে। সুতরাং এটি প্রচুর জ্বালানি খরচ করে, তবে এটি ভারী এবং শক্তিশালী। আসুন ট্যাঙ্কের কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। আমাদের কাছে আছে ক্যাটারপিলার ট্র্যাক, চাকা, প্রতি পাশে মাটিতে 7টি করে চাকা রয়েছে, মূল বডি যেটিকে হাল বলা হয় এবং ট্যারেট যা উপরের দিকে ঘোরে এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম ধরে রাখে। ইঞ্জিনটি একদম পেছনের অংশে অবস্থিত। ট্যাঙ্কে 4 জন ক্রু মেম্বার থাকে, যাদের মধ্যে 3 জন ট্যারেটের ভেতরে এবং 1 জন একদম সামনের দিকে থাকে। এখন যেহেতু আমরা ট্যাঙ্কের বাইরের অংশের সাথে পরিচিত হলাম, আসুন আরও সুনির্দিষ্ট বিষয়গুলো দেখে নেওয়া যাক এবং আমরা ক্যাটারপিলার ট্র্যাক দিয়ে শুরু করব। এগুলোকে কখনো কখনো ট্যাঙ্ক ট্রেডও বলা হয়। এগুলো স্টিল দিয়ে তৈরি এবং এতে প্রতিস্থাপনযোগ্য রাবারের প্যাড রয়েছে। ট্যাঙ্কের প্রতিটি পাশে 7টি করে রোড হুইলস থাকে। একদম সামনে একটি উঁচু আইডলার হুইল এবং পেছনে ড্রাইভ স্প্রকেট থাকে। এই ড্রাইভ স্প্রকেটে গিয়ারের দাঁত রয়েছে এবং এটি একমাত্র চাকা যা ইঞ্জিন দ্বারা চালিত হয়। এটি পুরো ট্র্যাকটিকে সামনে নিয়ে যায়। অন্য চাকাগুলো ফ্রিলি ঘোরে যখন ট্যাঙ্কের ট্র্যাকগুলো এগুলোর ওপর দিয়ে যায়। রোড হুইলগুলোর ভেতরে সাসপেনশনও বিল্ট ইন থাকে। ক্যাটারপিলার ট্র্যাক ব্যবহারের মূল কারণ হলো এটি অত্যন্ত অসম বা রুক্ষ ভূখণ্ডের ওপর দিয়েও ট্যাঙ্কটিকে যেতে সাহায্য করে। বেশিরভাগ বাধাই ট্যাঙ্কের পার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না। 4 চাকার সাধারণ যানবাহনগুলোর মাটির সাথে যোগাযোগের উপরিভাগের ক্ষেত্রফল সীমিত থাকে। সেগুলো খুব সহজেই আটকে যেতে পারে, সেজন্য পাকা রাস্তায় থাকাটাই ভালো আইডিয়া। অন্যদিকে ট্যাঙ্কের ওজন রিস্প্রিডিলেনিয়া বা ছড়িয়ে দেওয়ার জন্য মাটির সাথে যোগাযোগের উপরিভাগের ক্ষেত্রফল অনেক বেশি থাকে। পথের বাধাগুলো সাধারণত কোনো সমস্যাই নয়। ট্যাঙ্কটি এমনকি কিছু অত্যন্ত খাড়া পাহাড়েও চড়তে পারে। বেশিরভাগ সময় ট্যাঙ্কের ভেতরে থাকা লোকেদের জন্য এটি একটি মসৃণ রাইড বা যাত্রা নিশ্চিত করে। ট্র্যাকের গতি পরিবর্তনের মাধ্যমে ট্যাঙ্কটি ঘোরানো বা স্টিয়ারিং করা হয়। উদাহরণস্বরূপ, বামে ঘোরার জন্য ডান ট্র্যাকটিকে বাম ট্র্যাকের চেয়ে দ্রুত চলতে হবে। দুর্ভাগ্যবশত ক্যাটারপিলার ট্র্যাক হলো ট্যাঙ্কের এমন একটি অংশ যা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ভালো খবর হলো ট্যাঙ্কটি সাধারণত যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশ বহন করে, যাতে ভাঙা অংশগুলো প্রতিস্থাপন করা যায় এবং ট্যাঙ্কটি আবার চলতে পারে। এরপর রয়েছে ইঞ্জিন,
যা ট্যাঙ্কের একেবারে পেছনের অংশে থাকে। মেরামতের জন্য পুরো ইঞ্জিনটি ট্যাঙ্ক থেকে উপরে উঠিয়ে নেওয়া যায়। এটি একটি এজিটি 1500 ইঞ্জিন, যা বিভিন্ন ধরনের জ্বালানিতে চলতে পারে, তবে বেশিরভাগ সময় এটি জেট ফুয়েলে চলে। আপনার গাড়িতে আপনি পিস্টন ইঞ্জিন দেখতে পাবেন, যেখানে পিস্টনগুলো শ্যাফট ঘোরানোর জন্য উপরে নিচে ওঠানামা করে। কিন্তু ট্যাঙ্কে আপনি পাবেন একটি টারবাইন ইঞ্জিন। এটি কিছুটা বিমানের জেট ইঞ্জিনের মতো কাজ করে, তবে এই ইঞ্জিনটি আসলে বেশ শান্ত বা কম শব্দ করে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এটি কাছাকাছি থাকা শত্রুদের কাছে ট্যাঙ্কের অবস্থান প্রকাশ না করে। ইঞ্জিনটি খুব গরম হয়ে যায়, তাই এই দুই পাশের কুলিং ইউনিটগুলো তাপ দূর করতে সাহায্য করে। এক্সহস্ট বা ধোঁয়া পেছনের অংশ দিয়ে বের হয়, তাই ইঞ্জিন চালু থাকার সময় পেছনের অংশ থেকে দূরে থাকা নিশ্চিত করুন। ট্যাঙ্কের পেছনে আসলে একটি ফোন বা যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বাইরের সৈন্যরা ভেতরের ক্রুদের সাথে যোগাযোগ করতে পারে। চাকা এবং ক্যাটারপিলার ট্র্যাকগুলোকে রক্ষা করার জন্য দুই পাশে আর্মড প্লেট রয়েছে, যেগুলোকে সাইড স্কার্ট বলা হয়। রোড হুইলগুলোতে আরও ভালো অ্যাক্সেস বা পৌঁছানোর জন্য এগুলোকে বিভিন্ন সেকশনে খোলা যেতে পারে। সামনের দিকে এখানে হেডলাইট এবং নিচে 4টি টো হুক রয়েছে। মনে রাখবেন, M1A2 এব্রাহামস ট্যাঙ্কের অনেক ধরনের সংস্করণ রয়েছে, তাই অন্য একটি ট্যাঙ্কের বাইরের অংশে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে। এই উপরের অংশটিকে বলা হয় ট্যারেট। এটি প্রায় 9 সেকেন্ডের মধ্যে পুরো চারপাশ ঘুরে আসতে পারে। এটি মূল গান বা কামান, যা একটি 120 মিলিমিটারের স্মুথ বোর ক্যানন। এর মানে হলো এর শেল বা গোলাবারুদ 120 মিলিমিটারের এবং এর বোর বা ভেতরের নলটিও 120 মিলিমিটারের, যার মধ্য দিয়ে এটি যায়। শেলগুলো ব্যারেল থেকে প্রতি ঘন্টায় প্রায় 3500 মাইল বেগে বের হয়। এটি 2 মাইল দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। অটোমেটিক স্ট্যাবিলাইজারগুলো রুক্ষ ভূখণ্ডের উপর দিয়ে যাওয়ার সময়ও কামানটিকে লক্ষ্যবস্তুর উপর লকড বা স্থির রাখতে সাহায্য করে। এর ফলে ট্যাঙ্ক থেকে ফায়ার করার প্রয়োজন হলে প্রতিবার ড্রাইভারকে গাড়ি থামাতে হয় না। মূল কামানটি লক্ষ্যবস্তুর উপর লকড থাকা অবস্থাতেও ট্যাঙ্কটি এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে পারে। এর ঠিক পাশেই রয়েছে ছোট কোয়াক্সিয়াল মেশিন গান। ওপরের দিকে সাধারণত অপারেট করার জন্য অন্তত আরও একটি মেশিন গান থাকে। দুই পাশে স্মোক গ্রেনেড লাঞ্চার রয়েছে। ট্যাঙ্কের প্রতিটি পাশে একটি করে লাঞ্চার থাকে। এগুলো যুদ্ধের সময় ট্যাঙ্কে সহজে দৃশ্যমান হতে দেয় না বা আড়াল তৈরি করে। ট্যাঙ্কের ভেতরে সরঞ্জাম রাখার জন্য খুব বেশি জায়গা নেই, তাই ক্রু মেম্বাররা প্রায়শই সেগুলোকে বাইরে এখানে বাসেল র্যাকে রাখে। ট্যারেটের ওপরে দুটি হ্যাচ বা ঢাকনা রয়েছে, কমান্ডারের হ্যাচ এবং লোডারের হ্যাচ। ট্যারেটের ভেতরে 4 জন ক্রু মেম্বারের মধ্যে 3 জন থাকে। এখানকার পরিবেশ কিছুটা সংকীর্ণ। গানার বা কামান পরিচালনাকারী একদম নিচের দিকে ডান পাশে বসেন। কমান্ডার সরাসরি গানারের পেছনে বসেন। লোডার মূল কামানের বাম পাশে বসেন। যখন ট্যারেট ঘোরে তখন এই 3 জন ক্রু মেম্বারও এর সাথে ঘোরেন। এর নিচে এটিকে বলা হয় ট্যারেট বাস্কেট। ট্যারেট এবং হালের মধ্যবর্তী সিল বা জোড়া এতটাই চমৎকার যে এটি রাসায়নিক বা পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রেও ভেতরের ক্রুদের রক্ষা করতে পারে। আমি ফজলে রাব্বি এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হিডেন স্টোরিজ বিডি। আমি প্রতিনিয়ত এরকম 3D অ্যানিমেশন ভিডিও মানুষের সামনে প্রকাশ করে থাকি। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আমার প্রোফাইলে গিয়ে এরকম ভিডিও আরও দেখে আসতে পারেন।